অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে উপস্থিত শিক্ষার্থীদের অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে আমি ক্লাস শুরু করতেছি। এই দ্বিতীয় অধ্যায়ে অনুশীলনী 2.2 এ শিডিউলের যে অঙ্কগুলি আছে, আজকে শিডিউলের অঙ্ক, সেগুলি একটু বুঝিয়ে দিব, সমাধান করব। তোমরা আশা করি অঙ্ক বই খাতা নিয়ে উপস্থিত আছো। তো আজকে 11 থেকে শুরু করি। দেখো 11 নম্বর শুরু করতে হলে এর আগে যে যা যা দরকার, আমাদের সূত্রগুলি একটু জানা দরকার, সেগুলি একটু রিভিশন করে নিই। খুবই সহজ সূত্রগুলি, তোমরা সবাই পারো, তারপরে একটু রিভিশন করে নিই। যেমন সরল মুনাফা আই সমান কি বলো তো? আই সমান PRM। সরল মুনাফা আই সমান PRM, তোমরা এটা জানো। আরো জানো হলো যে চক্রবৃদ্ধি মূলধন C সমান কি? চক্রবৃদ্ধি মূলধন C বলো। P1 plus R to the power n। P into 1 plus R to the power n, P into F যোগ R to the power n, এটা আমরা জানি। আর চক্রবৃদ্ধি মুনাফা C minus P, তাহলে এটাও বলো C minus P সমান এটা কি? চক্রবৃদ্ধি মুনাফা C minus P, কি হবে এটা? এই সূত্রটা বলো, চক্রবৃদ্ধি মুনাফা C minus P সমান কি? P into 1 plus R to the power n minus P। হ্যাঁ, ভেরি গুড। শুধু এটার সাথে বিয়োগ P হবে, তার মানে C মানে এটা P into 1 plus R to the power n minus P, এইগুলি আমরা জানি। এরপরে আরো জানি যে যেগুলি এই অধ্যায়ে শিখেছি আরো, যে A সমান কি বলো তো? A সমান মানে এটা মুনাফা, আসলে এটা মুনাফা, আসল A সমান কি? তাহলে সবগুলি হয়ে যাবে। A সমান বলো, A সমান কি? A মুনাফা P into 1 plus P R। into 1 plus R. আবার বলো। Sir, P into 1 plus RN. হ্যাঁ, P into 1 plus RN, ভেরি গুড। এটা মানে P plus I, P plus I, আর I এর মান যদি P আছে, I এর মান যদি PRN বসাই, PRN এখান থেকে যদি P কমন নেই, ওই পূর্বেরটাই চলে যাবে। P কমন নিলে 1 যোগ R N, এটাই থাকে, এইটাই হলো এটা। তার মানে এই সমান এই কয়টাই তো সূত্র এই অধ্যায়ের মধ্যে, এই দ্বিতীয় অধ্যায়ের মধ্যে। আর এই দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী 2.2 এ আমরা প্রত্যেকটা অঙ্কই সূত্রের সাহায্যে সমাধান করার চেষ্টা করি এবং করি। সেইগুলো সূত্রের সাহায্যে অঙ্ক করলে একেবারে সহজ লাগে আমাদের কাছে। এখন 10 নম্বর অঙ্ক, 11 নম্বর অঙ্ক থেকে করি আমরা। 11 নম্বরই শিডিউলে থেকে আছে, আজকে শিডিউল 14 তারিখে শিডিউলের পড়া, শিডিউলের মধ্যে আছে 11 নম্বর। 11 সমাধান। 11 নম্বর সমাধানে এখানে কোন শহরের জনসংখ্যা হলো 64 লক্ষ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন হলে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? এখানে আমরা নতুন একটা কিছু দেখতে পাচ্ছি, সেটা হলো যে জনসংখ্যা বৃদ্ধির হার হাজারে বলা হচ্ছে। এর আগে টাকা পয়সার হিসাব শতকরায় করেছি, আর জনসংখ্যার হিসাবটা এই বইয়ের মধ্যে বলা আছে, হাজারে বলা আছে। তাহলে আমরা বুঝতে পারলাম জনসংখ্যার হিসাবটা হাজারে করা হয়, মাঝে মধ্যে লাখেও করা হয়। শতকরার হিসাবটা টাকা পয়সার মধ্যে এই পর্যন্ত সীমাবদ্ধ, কিন্তু জনসংখ্যার ক্ষেত্রে জনসংখ্যার হিসাবটা সাধারণত হাজারে বা লাখে করা হয়। আর এখানে হাজারে দেওয়া আছে। জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন হলে এই 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? তাহলে আমাদের এই অঙ্কটা কিভাবে নির্ণয় করব? প্রথমে আমরা আর এর মানটা নির্ণয় করব। জনসংখ্যা, শহরটিতে জনসংখ্যা বৃদ্ধির হার আর এর মানটা নির্ণয় করব। এক নম্বর কাজ হবে বৃদ্ধির হারটা নির্ণয় করব, অর্থাৎ হার নির্ণয় করব, আর এর মানটা নির্ণয় করব। সংক্ষেপে বলছি, এক নম্বরে ওই জনসংখ্যা বৃদ্ধির হারটা নির্ণয় করব, আর 2 নম্বরে কাজ করব
যে এই চক্রবৃদ্ধি এই জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটাই প্রয়োগ করা হয় সাধারণত। তাই এখানে 2 বছরের জনসংখ্যাটা বের করব, ওই শহরের 2 বছরের জনসংখ্যাটা বের করব এই চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রয়োগ করে 2 বছরের জনসংখ্যা নির্ণয় করব। তাহলে এই চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রয়োগ করে 2 বছরের জনসংখ্যাটা নির্ণয় করব। 2 বছরের জনসংখ্যা নির্ণয় করব চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রয়োগ করে। জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি সূত্র প্রয়োগ করতে হয়, এটা আমাদের বইয়ের মধ্যে মানে নিয়মটা কিছু বলা আছে। উদাহরণ 4 এর মধ্যে তোমরা দেখতে পারো, উদাহরণ 4 এ দেখতে পারো তোমরা। এই জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটাই প্রয়োগ করতে হয়। আর যেটা একটু আগে আমরা বললাম, চক্রবৃদ্ধি মূলধন C সমান P * 1 + R টু দি পাওয়ার n, এই সূত্রটাই প্রয়োগ করতে হবে। তাহলে প্রথমে হারটা নির্ণয় করতে হবে এখানে। তাহলে আমরা লিখে যেতে পারি যে এখানে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রযোজ্য, এই কথাটা লিখে নিলেও চলে, না নিলেও কোনো সমস্যা নাই। আর লিখে নিই আমরা, যেহেতু জানি সেই কারণে এটা লিখে নিই যে এখানে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রযোজ্য, এই কথাটা লিখে নিই। জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে যেটা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রযোজ্য, এই কথাটা লিখে নিলেও চলে, না নিলেও হয়। তোমরা লিখতে পারো, নাও লিখতে পারো, কোনো সমস্যা নাই। আর বইয়ের মধ্যে এটা লেখা আছে, উদাহরণ 4 এর কথা বলছিলাম, যেটা যে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রযোজ্য। এখানে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে প্রথমে সূত্রটা লিখতেছি, তারপরে তো হারটা লিখবো, মুনাফার হারটা বের করব। এটা এখানে মুনাফার হারটা আমরা ধরে নিব কিন্তু, আর এই সূত্র লিখতেছি জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রযোজ্য। সূত্রটা লিখব। এই কথাটা লিখলাম। তাহলে চক্রবৃদ্ধি মূলধন C সমান P * 1 + R টু দি পাওয়ার n, এটা লিখব। C সমান P * 1 + R টু দি পাওয়ার n, এই সূত্রটা প্রয়োগ করতে হবে, প্রযোজ্য হবে। তাহলে এখানে হাজারে হিসাব করব, আর এখানে দেওয়া আছে, লিখি যে এখানে P সমান কত লক্ষ দেওয়া আছে, বলো তো P সমান কত, বলো। P সমান 64 লক্ষ। 64 লক্ষ। তাহলে লিখি 64 লক্ষ, এটা P সমান সমান, তাহলে 64 লক্ষ, 64 লিখে লক্ষের কয় শূন্য হয়, বলো কয় শূন্য। 64 লেখার পরে দেখো, দেখো 5টা শূন্য স্যার। তাহলে 5টা শূন্য হয় 64 পরে। আর এ R সমান, আর লিখতে পারি যে হাজারে, যেহেতু R সমান এই 25/1000, হাজারে হিসাব করা হচ্ছে। এটা যদি একটু সংক্ষেপে করি, যেটা কাটলে 4 40 হয়, সমান 1/40, অর্থাৎ 40 এর 1, আর এর মানটা বের করে পর্যন্ত রাখলাম। এটা আবার পার্সেন্টে নিতে পারি, অথবা এইভাবেও রাখতে পারি, এভাবেও থাক। n সমান 2 বছর, সময়টা n সমান 2 বছর হলো, 2 বছর এটা বের করতে বলছে। এখন সূত্রটা লিখে আমরা মান বসানোর চেষ্টা করি এখানে। আর আমরা আগে করেছি জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রয়োগ করতে হয়, এইটা। তাহলে এখন মান বসাই। সমান 64 লক্ষ, P এর মান 64 লক্ষ 1 + R এর মান 1/40 করে এই কিন্তু এনে পার্সেন্ট চিহ্ন দিয়ে এভাবেও করতে পারি। n এর মান 2 বছর,
এই পির মানটা বের করব, তাহলে আমরা 2 বছরের জনসংখ্যাটা পেয়ে যাব এই শহরে। 64 লক্ষ ইনটু লসাগু করি 40 লসাগু, এই একের নিচে 1 আছে, তাহলে এখানে 1 দিয়ে ভাগ করলে 40 হয়, উপরে লব 1 দিয়ে গুণ করলে 40 হয়, 40 যোগ 1 হয়, এখানে এর মান সময়টা আছে পাওয়ার 2 আছে, 64 লক্ষ আর ইনটু 64 লক্ষ লিখতেছি ইনটু 41/40, এখানে পাওয়ার 2, অর্থাৎ 41 আছে দুইটা, 40 আছে দুইটা, এভাবে একটু ভেঙে লিখে তারপরে এটা বের করে ফেলি, তোমরা করে ফেলো অঙ্কটা। সমান এইভাবে যদি লিখি একটু, 64 লক্ষ আছে উপরের সংখ্যা, 41 আছে দুইটা, উপরে 41 দুইটাই লিখি 41 ইনটু 41, আর নিচে 40 আছে দুইটা, এটা নিচেই লিখি এইভাবে 40। এখন একটু কাটাকাটি করে সংক্ষেপ করি, এখানে 40 দিয়ে যদি কাটি, অথবা 40 দিয়ে কাটলে কত হয়, 4 16 64 16, এরপরে শূন্য একটা কমে যাবে, 4টা শূন্য, আবার যদি 40 দিয়ে কাটি তাহলে কি হয়, এইদিকে লিখি 4 4 16 4, আর একটা শূন্য থাকে, অর্থাৎ এখানে কাটলে 4000 হয়, 4000 গুণ 4000 40 ইনটু 41। এটা গুণ করো তো, 4000 গুণ 41 গুণ 41 কত হয়, অথবা যে কোনো ভাবে করতে পারো, হ্যাঁ গুণ এটা কাটাকাটি করে স্যার 67,24,000। এটা হবে 67,24,000, তাহলে 67,24,000 গুণ করলে এটা হয় 24,000। এটা 2 বছর পর ওই শহরের জনসংখ্যা হবে 67,24,000। 2 বছর পর ওই শহরের জনসংখ্যা 67,24,000। 2 বছর পর ওই শহরের জনসংখ্যা 67,24,000, উত্তর 67,24,000। তাহলে এটাও আমরা একটা সূত্র প্রয়োগ করে অঙ্ক করলাম। আমরা জানলাম জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে এই চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রয়োগ করতে হয়, সেই সূত্রটা প্রয়োগ করে অঙ্কটা সমাধান করলাম। আর একটা জিনিস জানলাম যে এই জনসংখ্যার হিসাবটা সাধারণত হাজারে করা হয়, এখানে হাজারে দেওয়া আছে, লাখে করা হয়, এখানে হাজারে দেওয়া হয়েছে, হাজারেই আমরা বের করছি। এই যে আর এর মান 25/1000, হাজারে বের করেছি। এইটা সবাই বুঝতে পেরেছো? Yes, sir. Yes, sir. Yes, sir. ভেরি গুড। অঙ্কটা তোমরা অবশ্যই খাতার মধ্যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে ফেলবে, করে ফেলবে। হ্যাঁ, লেখা এখনই লেখা সুন্দর করার সময়, লেখা যাই লেখো তাদের লেখাটা যেন সুন্দর হয়। যারা বেশি মার্কস পাচ্ছে তাদের হাতের লেখাও কিন্তু সুন্দর, তোমাদের অনেকেরই হাতের লেখা সুন্দর আমি দেখি। হ্যাঁ, আরো সুন্দর করার চেষ্টা করো। তো এটা বুঝতে পেরেছো সবাই? এখন 12 নম্বর অঙ্কটা একটু আলোচনা করি। 12 নম্বর অঙ্ক, 12 নম্বর সমাধান করব। আর আমরা সূত্র করেছি এই অনুশীলনী, অর্থাৎ এই অধ্যায় করতে হলে যে সূত্রগুলি লাগে সেই সূত্রগুলি আমরা করেছি এবং ভালোভাবে করব। আমরা অঙ্ক যে করি আমরা জানি যে প্রথম অধ্যায় করেছি প্যাটার্নের অঙ্ক, সেখানে প্যাটার্ন কি তার সূত্র জানি। দ্বিতীয় অধ্যায় মুনাফাটা কি, মুনাফা বা লাভ বা সুদ, এটাও জানি। এই অধ্যায়ে কয়েকটা সূত্র আছে, এটা আমরা জানি। আর তৃতীয় অধ্যায়ে পরিমাপ কি, পরিমাপের সম্পর্কেও আমরা জানি। আর পরিমাপের অধ্যায়ে বেশ কয়েকটা পরিমাপ আছে, গুরুত্বপূর্ণ পরিমাপ তোমার খাতার মধ্যে দাগ দেওয়া আছে, সেগুলি তোমরা পড়ো। এছাড়াও বেশ কিছু সূত্র আছে, সূত্রগুলি পড়ো। এছাড়াও চতুর্থ অধ্যায়ে অনেক সূত্র আছে বীজগণিতের ক্ষেত্রে। এরপরে পঞ্চম অধ্যায়ের লঘিষ্ঠকরণের, এখানে আছে লঘিষ্ঠকরণ কি,
বেশ কিছু সূত্র আছে, হ্যাঁ, যেমন সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হলে যে সূত্রগুলি করতে হয়, এগুলি অধ্যায় ভিত্তিক সূত্রগুলি তুমি তোমার নিজের ব্রেনের মধ্যে নিয়ে যাও, নিজে একটু ভেবে সেগুলি পড়তে থাকো। এরপরে ষষ্ঠ অধ্যায়েরও বেশ কিছু সূত্র আছে, সেখানে আমরা সমাধান করি, সমাধানেরও বেশ কিছু সূত্র আছে, সেগুলি ভালো করে পড়ো। বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়, এগুলি আর গুণ করলে কেমন করে হয়, সেগুলি একটু ভাবো। এরপরে আমরা সপ্তম অধ্যায়ের এগুলি করেছি, অনেক সূত্র আছে। অষ্টম অধ্যায়ের জ্যামিতি, এগুলি থেকেও সূত্র আছে। নবম অধ্যায়ের সেই ওখানে ই আছে, পিথাগোরাসের একটা সূত্রই আছে, তোমরা জানো, যোগী বিস্তার স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, এটা জানো। এরপরে দশম অধ্যায়ের বেশ কিছু সূত্র আছে, দশম অধ্যায় 10.3 অনেক অঙ্ক করেছো, সেগুলি সূত্র আছে। আর 11 অধ্যায়ের তো তোমরা জানো পরিমাপ, পরিমাপ কি সেটা জানো, এখানেও বেশ কিছু সূত্র আছে। এইভাবে তোমরা গণিতের বেশ কিছু অংশ বারবার নিজেরা চিন্তা করে সেগুলি তোমাদের নিজেদের মতো করে রিভিশন করো। পুরাতন পড়া পড়লে যেন তোমার ভালো লাগে, পুরাতন পড়া পড়তে যেন তোমার কষ্ট না মনে হয়, এইটা মনে করে তুমি পুরাতন পড়াগুলি রিভিশন করবে। আর এখন সবই পুরাতন, রিভিশন চলছে, যে পর্যন্ত রিভিশনে না আসে সে পর্যন্ত কিন্তু তোমার ভালো লাগে না। রিভিশনে আসলে বোঝা মানে আরো বেশি বোঝা যায়। হ্যাঁ, তোমরাই দেখো, একটু খেয়াল করে দেখো, রিভিশনে যখন আসো তখন আরো বেশি বোঝা যায়। তো যাই হোক, পরের অঙ্কটা একটু খেয়াল করি। 12 নম্বর অঙ্ক, 12 নম্বর অঙ্ক এর আগে করেছি, আমি নিজেই করে দিয়েছিলাম তোমাদের। সেটা হলো যে পরি প্রশ্নটা, এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা ঋণ নিলেন। প্রতি বছর শেষে তিনি 2,000 টাকা করে পরিশোধ করেন। দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার কত টাকা ঋণ থাকবে? এটা তোমাদের বোঝার হয়তো বাকি নাই। প্রশ্নটা কমপক্ষে 3 বার করতে বলি, অতিরিক্ত আরো যতবার করতে পারো। যে এক ব্যক্তি একটা ঋণদান সংস্থা, সেটা হতে পারে কোনো ব্যাংক, হতে পারে কোনো এনজিও, হ্যাঁ, হতে পারে কোনো সমিতি, এখান থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায়, মানে 8 টাকা দিবে, এক বছরে 8 টাকা দিবে চক্রবৃদ্ধি মুনাফায়। এক বছরে যদি টাকাটা কিছু টাকা না দিতে পারে, যে লাভটা হবে ওটাও মূল ধন আকারে ধরে ওটাও ওখান থেকেও মুনাফাটা আসতে থাকবে। এইভাবে চক্রবৃদ্ধি মুনাফায়, হ্যাঁ, কিছু ঋণ নিলেন, এই শর্তে 8% চক্রবৃদ্ধি মুনাফার শর্তে কিছু ঋণ নিলেন। প্রতি বছর শেষে তিনি 2,000 টাকা পরিশোধ করেন। এক বছর যাওয়ার পরে সে 2,000 টাকা পরিশোধ করে, আরেক বছর যাওয়ার পরে সে 2,000 টাকা পরিশোধ করে। এইভাবে দুইবার টাকা পরিশোধ করার পর তার কত টাকা থাকবে, এটাই চেয়েছে এই প্রশ্নের মধ্যে। তো এটা তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে প্রথম এক বছরে তার চক্রবৃদ্ধি মূলধনটা বের করতে হবে, বা সববৃদ্ধি মূলধনটা বের করতে হবে। প্রথম এক বছরে চক্রবৃদ্ধি মূলধনটা বের করতে হবে। এক নম্বর কাজ হলো, এক নম্বর কাজ যে কাজগুলি করতে হবে, যে প্রথম এক বছরে এই চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে। চক্রবৃদ্ধি মূলধন এটা বের করতে হবে প্রথম এক বছরে, এই কাজটা করতে হবে। এখন এখানে সময় কিন্তু এন, আরে সময় মানে এন মানে 1 বছর, আর আর মানে 8%, এটা, আর এখানে পি মানে 2,000 টাকা। তাহলে মূলধনটা তাহলে এক বছরে, প্রথম এক বছরে এই চক্রবৃদ্ধি মূলধন সি মানটা বের করে ফেলতে হবে। এই প্রথম এক বছরে টাকাটা বের করার পরে এই মূলধন থেকে 2,000 টাকা বাদ দিতে হবে। পরে কি করতে হবে, 2 নম্বরে ওই মূলধন থেকে 2,000 টাকা বাদ দিতে হবে, মানে বাদ দিতে হবে এত টাকা। আমি এই ভাষায় লিখছি যে এত টাকা বাদ দিতে হবে, বাদ দিতে হবে। এরপরে বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকবে সেটাই হবে ওই দ্বিতীয় বছরের আসল। এই বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকবে এটাই থাকবে দ্বিতীয় বছরের আসল। এরপরে পরবর্তীতে আবার এক বছরে চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে, সেখান থেকে পরে আবার এক বছরে চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে, সেখান থেকে আবার 2,000 টাকা বিয়োগ করতে হবে। বিয়োগ করার পরে যা থাকবে ওটাই কিন্তু উত্তর চেয়েছে, ওটাই যে দ্বিতীয় কিস্তি
পরিশোধের পর, অর্থাৎ দ্বিতীয়বার 2000 টাকা পরিশোধের পর কত টাকা ঋণ থাকবে, এটাই কিন্তু চেয়েছে। তোমরা কি অঙ্কটা বুঝতে পেরেছো? जी सर। এবারে একই সূত্র প্রয়োগ হবে। তোমরা C1 C2 এভাবে না দিয়েও করলে হবে সরাসরি। প্রথম এক বছরে চক্রবৃদ্ধি মূলধন C সমান P ইনডেক্স প্লাস RN R টু দি পাওয়ার n। এই সূত্র প্রয়োগ করে C এর মানটা বের করলাম, যে এখানে লিখলাম যে এক বছর, প্রথম বছরে তিনি 2000 টাকা পরিশোধ করেন, তাহলে 2000 পরিশোধ করার 2000 টাকা পরিশোধ করার পর ঋণ থাকবে হ্যাঁ এত টাকা। এরপরে আবার দ্বিতীয় মানে আবার সূত্র প্রয়োগ করলে আবার C সমান P ইনটু 1 যোগ R টু দি পাওয়ার n। এটা এখানে কিন্তু n এর মান 1 হবে, কারণ দ্বিতীয় বছরে আবার নতুন করে শুরু করছে 2000 টাকা পরিশোধ করার পর। আবার তুমি চক্রবৃদ্ধি মূলধনটা C এর মানটা বের করবে, লিখলাম বের করার পরে যে দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর ঋণ থাকবে, মানে আবার 2000 টাকা পরিশোধ করার পর যেটা থাকবে সেটাই উত্তর, যে দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর ঋণ থাকবে, বিয়োগ করার পর যা হবে ওইটাই উত্তর বের হবে। এরপরে এই পর্যন্ত শেষ এই অঙ্কটা। আমি এই অঙ্কটা করতে চাচ্ছি না, তোমরা নিজেরাই এই অঙ্কটা সুন্দর করে করে ফেলো। পারবে তো? পারবে? Yes, sir. পারবো স্যার। ওকে, তারপরে ওই যে আমি যা পড়াচ্ছি এর মধ্যে যদি কোনো তোমার প্রশ্ন থাকে, কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব থাকে একটা প্রশ্নের মধ্যে যে এটা হলো কিভাবে, এটা কেন হলো, তুমি নিজে আগে নিজে থেকে চেষ্টা করে যদি না পারো তাহলে আমাদের কাছে প্রশ্ন করতে পারো, এই যে যা বোঝাচ্ছি, অথবা এই অনুশীলনীর মধ্যে যে কোনো অঙ্কের সমস্যা যেগুলি হয়ে গেছে, এই যে আজকে এখন 12 নম্বর আলোচনা করতেছি, এই 1 থেকে 12 এর মধ্যে যদি কোনো তোমার প্রবলেম থাকে তাহলে তুমি বলতে পারো, সেটাও ইনশাআল্লাহ আমি সমাধান করে দেব। আচ্ছা, তাহলে 12 নম্বর তোমরা পারবে। এরপর 13 নম্বর সৃজনশীল, এই অনুশীলনীর মধ্যে দুইটা সৃজনশীল নমুনা সৃজনশীল আছে, সেইগুলি একটু আলোচনা করি, সেইগুলি একটু করার চেষ্টা করি যতটুকু সময় আছে সময়ের মধ্যে চেষ্টা করি। এই 13 নম্বর এখন দেখবে, 13 নম্বর অঙ্ক তোমরা দেখো, তোমরা সবাই বই বের করেছো আমি জানি, যে সবাই বই সামনে নিয়ে দেখতেছো, বই পড়ছো এবং আমার কথাগুলি শুনছো। যারা এই কাজগুলি করছো তারা অবশ্যই ঠিক আছো, খুব ভালো আছো, তারা অবশ্যই ভালো করবে ইনশাআল্লাহ। তারা যারা আছো এখন বই নিয়ে, তারা অবশ্যই মনে করি গণিতকে ভালোবাসো, কারণ এইটা হচ্ছে অল সাবজেক্টের মাদার। আমরা মাকে ভালোবাসি, বাবাকেও ভালোবাসি, মাকে মনে হয় বেশি ভালোবাসি বাবার চেয়ে, তাই এই গণিতটাও একটু বেশি ভালোবাসা মনে করি অন্য বিষয়ের চেয়ে। যারা গণিতে ভালো তারা অন্য সব সাবজেক্টেই ভালো, গণিত যারা ভালো পারে তারা অন্য সাবজেক্টও ভালো পারে, গণিত ভালো পারলে ব্রেনটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যায়, অন্য সাবজেক্ট তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়। 13 নম্বর প্রশ্নটা হলো, যে কই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোন মূলধন 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 19,500 টাকা এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূল 20,280 টাকা। এই যে চক্রবৃদ্ধি সবৃদ্ধি মূল, এই সবৃদ্ধি মূল মানে চক্রবৃদ্ধি মূলধন, এই সবৃদ্ধি মূল মানেই হলো চক্রবৃদ্ধি মূলধন। 1 বছরান্তে তার মানে 1 বছরে চক্রবৃদ্ধি মূলধন 19,500 টাকা, আবার 2 বছরান্তে সবৃদ্ধি মূল, তার মানে 2 বছরান্তে 2 বছরে চক্রবৃদ্ধি মূলধন হলো এই 20,280 টাকা। মুনাফা নির্ণয়ের সূত্র প্রয়োগ করো। আচ্ছা, মুনাফা নির্ণয়ের সূত্র প্রয়োগ করতে বলছে, আমরা প্রথমে 4টা সূত্র করেছি, 4টা সূত্র প্রথমেই তোমরা বলেছো। একটা হচ্ছে যে আই সমান কি বলতো, আই সমান একটা সূত্র করেছো, আই সমান স্যার PRN। PRN। মুনাফা, তাহলে PRN এটাও কিন্তু মুনাফা নির্ণয়ের সূত্র, আই সমান PRN, এটা তোমরা করেছো। আর এটাও আই মানে মুনাফা আমরা জানি, আই সমান PRN এইটা। তাহলে এটা মুনাফা নির্ণয়ের সূত্র এখানে লিখতে বলছেন, তাহলে এটাও মুনাফা নির্ণয়ের সূত্র।
আরো মুনাফা নির্ণয় সূত্র কিন্তু আমরা জানি। চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা, এটাও তোমরা তো পড়েছো, এটাও তো মুনাফা নির্ণয় সূত্র। চক্রবৃদ্ধি মুনাফা সমান কি হবে? সি মাইনাস পি সমান, বলো আবার বলো, বারবার বলো। Sir, P into 1 plus R to the power n minus P. P into 1 plus R to the power n বিয়োগ P। এইটা আসলে এই দুইটা সূত্রের কথাই বলা হয়েছে এখানে, যে মুনাফা নির্ণয় সূত্র কথা বলা হয়েছে। এখন একটা হচ্ছে সরল মুনাফা সমান, এটা সরল মুনাফা, সরল মুনাফা আই সমান, এটা সরল মুনাফা সমান আই সমান পিআর, এটা হলো। আরেকটা চক্রবৃদ্ধি মুনাফা, মুনাফা নির্ণয় করতে বলছে, তবু উল্লেখ করে নাই চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করবে। তাহলে উল্লেখ করে নাই সরল মুনাফা নির্ণয় করে, উল্লেখ করলে আমরা যে কোনো একটা লিখলেই হতো। এখন এইটা সূত্র দুইটা লিখলাম, একটু সূত্রটার একটু মিনিংটা জেনে নিই, বাংলা লিখলেই হবে। তাহলে এখানে লিখবো, এখানে আই সমান কি লিখবো? আই সমান কি বলো? মুনাফা, তাই না? আই সমান মুনাফা বোঝায়, আর পি সমান আসল, আসল বা মূলধন, আসল বা মূলধন, তাই না? তাই তো লিখি পি সমান আসল বা মূলধন, এটা লিখি। এরপর আর কি লিখবো বলো? আর Sir, R. আর সমান, আর সমান মুনাফার, মুনাফার হার। আর সমান আমরা লিখি মুনাফার হার, এটা লিখি আর সমান মুনাফার হার, অথবা মুনাফার হার সমান আর, মুনাফার হার। এরপর এন সমান সময়, এন সময়, সময়, হ্যাঁ এন সমান সময় লিখব, এন সমান সময়। ঠিক তো? আমাদের যত বেশি সূত্র জানা থাকবে আমরা তত বেশি শিখতে পারবো, তত বেশি অঙ্ক ভালো বুঝতে পারবো। তো এই তো এইগুলি তো, আর তো কিছু না এইগুলি। তো এই যে ক নম্বর দুইটা সূত্র লিখবো, তোমার যদি মন চায় এইভাবে সূত্রের এইভাবে অক্ষরের মিনিং গুলো লিখে দিলেও ভালো হয়। তো কমপক্ষে দুইটা সূত্র লিখতে হবে, ক নম্বর মিনিং তুমি না লিখলেও হবে, ক নম্বর এইটার ক নম্বর আমরা করলাম, সূত্র লিখতে বলছে, নমুনা সৃজনশীল প্রশ্ন। এরপরে খ নম্বরটা খেয়াল করি। খ নম্বর মূলধন নির্ণয় করতে বলছে, তার মানে পি এর মান নির্ণয় করতে বলছে। খ নম্বরে পি এর মান নির্ণয় করতে হবে, মানে আসল নির্ণয় করব, মূলধন নির্ণয় করব। সৃজনশীল প্রশ্নের মানেই হচ্ছে আগের অঙ্ক খন্ড খন্ড আকারে দেওয়া, আগের অঙ্কগুলি এর মধ্যে সেট করা, এটাই সৃজনশীল প্রশ্ন। আমরা ক নম্বরে এই সূত্র পড়লাম, এই সূত্র আগেকার অঙ্কের মধ্যে দেওয়া আছে, আগেকার অঙ্কের মধ্যে শিখেছি। এখন খ নম্বরে আসল বা মূলধন নির্ণয় করব, এখানে খ নম্বরে যে মূলধন নির্ণয় করব এটাও পূর্বে অঙ্ক করেছি। এখানে এই যে এক বছরান্তে স্ববৃদ্ধি মূল মানে চক্রবৃদ্ধি মূলধন দেওয়া আছে, আর 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন দেওয়া আছে, এখান থেকে মূলধনটা নির্ণয় করতে বলছে, পি এর মানটা নির্ণয় করতে বলছে। আমরা কি ধরনের অঙ্ক করি নাই? করেছি। দেখো কয় নম্বর অঙ্ক করেছি তোমার মনে পড়ে? কয় নম্বর অঙ্ক দেখো তো, এই 9 নম্বর অঙ্কটা দেখো তো, মূলধন নির্ণয় করতে বলছে। এই 9 নম্বরে তো এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6500 টাকার কথা বলা হয়েছে। আবার 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6760 টাকার কথা বলা হয়েছে। তাহলে তো ওখানে তো বইয়ের মধ্যে 9 নম্বরে চক্রবৃদ্ধি মূলধনের কথা বলা আছে, মূলধন লেখা আছে। আর আমাদের এই সৃজনশীল প্রশ্নে 13 নম্বরে চক্রবৃদ্ধি মূল স্ববৃদ্ধি মূল কথা বলা আছে। এই স্ববৃদ্ধি মূল আর চক্রবৃদ্ধি মূলধন একই কথাই, শুধু এই সংখ্যাগুলো চেঞ্জ আছে, সংখ্যাগুলি পরিবর্তন আছে। ওইখানে তুমি যেভাবে
যেভাবে মূলধনটা নির্ণয় করেছো, পি এর মানটা নির্ণয় করেছো, এখানেও ঠিক সেইভাবে ওই পি এর মানটা নির্ণয় করবে, অর্থাৎ মূলধনটা নির্ণয় করবে। কোনো তফাৎ নাই। ওই 9 নম্বরেও যেভাবে করেছো, এই 13 খ নম্বরেও ঠিক একইভাবে করবে। তোমার মনে আছে তো যেভাবে করেছো, আজকেও ঠিক সেইভাবে সম্পন্ন করবে। ওই সময় শেষের দিকে তোমরা ভালোভাবে একটু বুঝে করবে। তবে আমি বললাম যে সৃজনশীল প্রশ্ন সেটাই, যেটা পূর্বে অঙ্ক করেছো সেগুলি কিছু কিছু করে এই অঙ্কের মধ্যে, এই সৃজনশীল অঙ্কের মধ্যে সেট করা আছে। ওই পূর্বের অঙ্কের মধ্যে প্রত্যেকটা প্রশ্নই খুঁজে পাবে। তো আজকে পর্যন্তই তোমাদের বুঝাইলাম। আর তোমরাও অঙ্কগুলি, এই অধ্যায়ের অঙ্কগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, কোনো প্রকার ত্রুটি যেন না থাকে। কারণ প্রথম অধ্যায় থেকে তো একটা কোশ্চেন হবে, দ্বিতীয় অধ্যায় থেকেও একটা প্রশ্ন হবে। তোমাদের বোর্ড কোশ্চেন বলো, সেমিস্টার পরীক্ষার প্রশ্ন বলো, এগুলি প্রশ্ন একটা হবে। আর অ্যানসারটা তুমি দ্বিতীয় অধ্যায় থেকে করবে। তোমার টার্গেট 1 নম্বরে যে দ্বিতীয় অধ্যায় থেকে অ্যানসার করবে। তাহলে কেন ভালো করে পড়বো না? হ্যাঁ, তো আজকে এ পর্যন্তই। তোমরা যদি সম্ভব হয় এইচডব্লিউ, হ্যাঁ এই খ নম্বরটাই করো, খ নম্বরটা 13 খ নম্বরটা সম্ভব হলে এটাই করো, 13 খ। আর বাকিটা তোমরা বাসায় প্র্যাকটিস করো, এটাই বাসার কাজ রইল। তো তোমরা যেভাবে পড়ালেখা করতেছো সেভাবেই আরেকটু ভালো করে, আরেকটু সুন্দর করে, আরেকটু পরিকল্পনা করে একটু পড়ালেখাগুলি করো। শিডিউলের পড়াগুলি ভালো করে পড়ো। প্রত্যেকটা বিষয়ই যেন 1 ঘন্টা করে পড়তে পারো, সেইভাবে চেষ্টা করো যে তুমি যেন পড়ার টেবিলে কমপক্ষে 6 ঘন্টা থাকো। সন্ধ্যার পরে তুমি 3 ঘন্টা পড়ো, সকালে 3 ঘন্টা পড়ো, তাহলেই তো 6 ঘন্টা হয়ে যায়। আর দিনের ভাগে দুপুরে যদি 1 ঘন্টা, কোনো সময় 1.5 ঘন্টা পড়তে পারো, এটা খুবই ভালো। আর এছাড়া তুমি তো এই লাইভ ক্লাসগুলো দেখতেছো, তারপরে ভিডিও ক্লাসগুলো দেখতেছো, প্রয়োজনে একটাই বারবার দেখো, কোনো ত্রুটি থাকলে, কোথাও ত্রুটি থাকলে সেইগুলি দেখো। তারপরে তুমি মোবাইলে শুধু তোমার লেখাপড়ার কাজে ব্যয় করবে, অন্য কোনো কাজে মোবাইল ব্যয় করবে না, মোবাইলের সময়টুকু। তো তোমরা তোমাদের নিজেদের কাজগুলি ভালো করে সময় মতো করো। তো 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করো। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। কালকে তো 3টা ক্লাস হবে স্যার। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।